আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই তোমাদের? সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় টাইপ 3 ক্লাস করব। অর্থাৎ আমরা গত ক্লাসে টাইপ 2 তে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে টাইপ 3 ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, ইলেকট্রন বিন্যাসে যদি তোমরা কথা বলো তাহলে সেখানে তোমার তিনটা নীতি আসবে। একটা হলো আব্বাউ নীতি, একটা হলো পলিরবর্জন নীতি, একটা হলো হুন্ডের নীতি। তোমাদের নবম দশম শ্রেণীতে আব্বাউ নীতিটাই দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি জাস্ট আব্বাউ নীতিটা পড়ো তাহলে তুমি মোটামুটি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। যদিও আমরা একটু ভিন্ন নিয়মে ইলেকট্রন বিন্যাসটা শিখব, তো তার আগে আমরা আব্বাউ নীতিটা একটু পড়ে নিই। আব্বাউ নীতিতে কি বলছে একটু খেয়াল করো। আব্বাউ নীতিটা বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালে স্থান গ্রহণ করে। আচ্ছা, অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালগুলো পূর্ণ করে তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। আব্বাউ নীতিতে আমরা একটু পরে দেখি। আমরা ইলেকট্রন বিন্যাস শেখার আগে আমরা অন্য কিছু শিখি। একটু খেয়াল করো। ধরো আমার কাছে একটা 4 তলা বিল্ডিং আছে। কি আছে ভাইয়া? 4 তলা বিল্ডিং আছে। প্রত্যেকে মনোযোগ দাও, ভাইয়া। আমার কাছে কত তলা বিল্ডিং আছে ভাইয়া? 4 তলা বিল্ডিং আছে। মনে করো আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে একটা 4 তলা বিল্ডিং বানাইলাম। এখন আমার একটা ম্যানেজার আছে। আমাদের যে হোটেলটা আমরা বানাইছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, যে বিল্ডিংটা বানাইছি, বিল্ডিংটা মনে করো একটা হোটেল অর্থাৎ একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য বানাইছি। এখন প্রথম যে রুমটা আছে সেই রুমটা মনে করো এস রুম অর্থাৎ সিঙ্গেল রুম। দ্বিতীয় তলায় রুম আছে মনে করো 2টা, এস রুম আর পি রুম। তৃতীয় তলায় রুম আছে 3টা, এস পি ডি রুম। চতুর্থ তলায় রুম আছে 4টা, এস পি ডি এফ রুম। অর্থাৎ আমার প্রত্যেকটা তলায় এক একটা রুম আছে এবং এক একটা রুমের ক্লাসিফিকেশনও কি এক এক রকম। তুমি যদি এস রুমের কথা বলো তাহলে এস রুমে থাকতে পারবে সর্বোচ্চ 2 জন। তুমি যদি পি রুমের কথা বলো, পি রুমে সর্বোচ্চ থাকতে পারবে 6 জন। তুমি যদি ডি রুমের কথা বলো, ডি রুমে সর্বোচ্চ থাকতে পারবে 10 জন। তুমি যদি এফ রুমের কথা বলো, এফ রুমে সর্বোচ্চ থাকতে পারবে 14 জন। একটু খেয়াল করো ভাইয়া, আমি তোমাকে কি বললাম যে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে একটা বিল্ডিং বানাইছি, যেটা আমরা একটা হোটেল দিয়েছি। অর্থাৎ সেই হোটেলে আমরা একটা ম্যানেজার রাখছি। সেই ম্যানেজারটা মনে করো তুমি। অর্থাৎ তোমার লাইফে কোনো রস নাই, কোনো কষ্ট নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তোমার কিচ্ছু নাই। এবার তুমি ওই হোটেলে ম্যানেজারি করতেছো। ম্যানেজারি করতে করতে হঠাৎ তুমি দেখলা তোমার বন্ধু চলে আসছে। তোমার বন্ধু তার স্ত্রীকে নিয়ে চলে আসছে। স্ত্রীকে নিয়ে চলে আসা সে এবার তোমার বিল্ডিং এ থাকবে। তো তুমি দেখলা যে তোমার বন্ধুর কি অবস্থা। তুমি দেখতেছো যে তোমার বন্ধুরে তুমি দেখে মনে করো জ্বলতেছো। আর তোমার বন্ধু এসে বলতেছে, দোস্ত তো ভাবিরি নিয়ে আসছি, আমাদের 4 তলা একটা রুম দে, যেন আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পারি। এখন তুমি তো একজনের আন্ডারে চাকরি করতেছো। যেহেতু তুমি চাকরি করতেছো সেহেতু তোমাকে আমরা একটা নিয়ম বাতলাই দিছি। সেই নিয়মটা হলো যে তুমি প্রথমে ভাইয়া নিচতলার রুম গুলা পূর্ণ না কইরা উপরের তলায় যাইতে পারবা না, এবং নিচতলা পূর্ণ কইরা তুমি যখন উপরের তলায় যাবা তখন তুমি ছোট রুম গুলো আগে পূর্ণ করবা, তারপরে বড় রুম গুলো পূর্ণ করবা। ভাইয়ের কথা কি তোমরা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা তুমি নিচতলা প্রথমে পূর্ণ করবে, অর্থাৎ নিচ থেকে তোমার পূর্ণ করতে করতে উপরে উঠতে হবে। যদি নিচতলা পূর্ণ না করে তুমি উপরে উঠাও তাহলে কিন্তু হবে না। আর দ্বিতীয় কথা, তুমি যে এটা পূর্ণ করবা, তুমি একতলা থেকে যখন 2 তলায় যাবা তখন ছোট রুমগুলো আগে পূর্ণ করে তারপর বড় রুমগুলোতে যাবা, এবং তোমার প্রত্যেকটা রুমের ক্লাসিফিকেশন অবশ্যই এখানে দেওয়া আছে। এবার তুমি কি করবা? তোমার বন্ধু আসছে, তোমার বন্ধুকে তুমি বলবা, ঠিক আছে বন্ধু 4 তলায় চল।
তুমি তো বলবা যে না বন্ধু, 4 তলায় তো যাওয়া যাবে না, আমাদের এখানে তো একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা বলতেছে যে বন্ধু, আগে নিচতলায় থাকতে হবে, আমাদের নিচতলা পূর্ণ করে তারপর উপরের তলায় যাইতে হয়। তো কোনো সমস্যা নাই, নিচতলা একদম একটা কাপল রুম দেওয়া আছে, রুমই একটা, সেই রুমের ভিতরে তোমরা আরামে থাকো, তারপর সকালে এখান থেকেই সুন্দরভাবে সূর্যোদয় দেখতে পারবা। ঠিক আছে, সে দেখলো। দেখার পর পরের দিন সকালে তার শ্বশুর শাশুড়ি তাকে ফোন দিল। ফোন দিয়ে বলল যে জামাই, আমরা আসতেছি, তুমি কোথায় আছো কুয়াকাটা, আমরা আসতেছি। এখন তারা 2জন আসে নাই, তারা তাদের মানে তোমার বন্ধুর শালা শালি আরো যত কিছু আছে পুরো ফ্যামিলি বর্গ নিয়ে আসছে। মনে করো তারা 9 জন আসছে। কতজন আসছে ভাইয়া? 9 জন। তোমরা ছিলা কতজন? 2 জন। তারা আসতেছে কতজন? 9 জন। এবার তুমি তোমার বন্ধুর কাছে যে বললা, দোস্ত সমস্যা তো এটা করে গেছি, আরো তো 9 জন চলে আসছে, এখন কি করবো? তুমি বললা, বন্ধু কোনো টেনশন করো না, আমরা তাদের জন্য ব্যবস্থা রাখছি। এখন তুমি কি করবা ভাইয়া? তোমার কাছে আগে ছিল 2 জন, প্রথম যে 2 জন আসছিল সেই 2 জনকে তুমি এই রুমে রাখছো। যেহেতু এটা 1 তলা, তাহলে অবশ্যই এটা কি 1S রুম। যেহেতু 2 তলা, 2S 2P রুম। 3 তলা 3S 3P 3D রুম। 4 তলা যেহেতু 4S 4P 4D 4F রুম। তাহলে কি হইলো ভাইয়া? তুমি কি করলা? তুমি প্রথমে 2 জন তোমার বন্ধু আর বন্ধুর স্ত্রীকে রাখলা, এরপরে 2 তলায় তুমি তাদের শ্বশুর শাশুড়িকে রাখলা। এর পরের রুমগুলোতে তুমি সর্বোচ্চ কতজন রাখতে পারবা? 6 জন রাখতে পারবা। এরপরে তোমার কাছে আর লোক থাকবে কয়জন? 1 জন। সে 1 জন তুমি উপরে 3 তলায় 3S রুমে তুমি কি করলা? রেখে দিলা। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো ভাইয়া? তোমার কাছে লোক ছিল কতজন? একটু খেয়াল করো ভাইয়া, তোমার কাছে লোক ছিল কতজন? 11 জন না? তাহলে 11 জনকে তুমি কিভাবে রাখলা? 1S2 2S2 2P6 3S1 এইভাবে রাখলা না? তুমি একটু মনে করো তো, তোমার পর্যায় সারণীতে 11 নম্বর মৌলের নাম কি? তোমার পর্যায় সারণীতে 11 নম্বর মৌলের নাম কি ভাইয়া? অবশ্যই সোডিয়াম। তাহলে সোডিয়ামের ইলেকট্রন কত? 11, বা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। তাহলে সোডিয়ামের যদি ইলেকট্রন সংখ্যা 11 হয়, তাহলে এটাই তার কি? ইলেকট্রন বিন্যাস। এটাই কি তার ভাইয়া? ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো তাড়াতাড়ি। একটু খেয়াল কর, সোডিয়াম যদি তুমি 11টা বাইর করতে পারো, এবার যদি তোমার কাছে আমি 17 জন পাঠাই, তুমি তাহলে তাদেরকে কিভাবে রাখবা? তাহলে তুমি প্রথমে আবার নিয়ম কি? তুমি নিচতলা থেকে উঠবা, তুমি প্রথমে 2 জন দিবা, তারপরে 2 জন দিবা, তারপর 6 জন দিবা, তারপর 2 জন দিবা। তাহলে 6 4 10 2 12, 12 13 14 15 16 17, আর 5 জন বাকি থাকে। এই 5 জন তুমি এই জায়গায় রেখে দেবে। তাহলে 17 নম্বর কে ভাইয়া? ক্লোরিন না? তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1S2 2S2 2P6 3S2 3P5। এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হও, এবার আসো, যদি তোমাকে 20 জন দেই, কয়জন দেই? 20 জন দেই। 20 জনে কি আছে? ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা 20। এবার তুমি কিভাবে করবা? 2 জন 2 জন 4 জন, 6 4 10 12, 12 আর 5 কত? 16 17 18 19, সরি 12 আর 5 কত? 17। এই যে আরো একজন ঢুকতে পারবে, 18। তাহলে 18 আর 2 কত? 20। তাহলে জিনিসটা কেমন হইলো? 1S2 2S2 2P6 3S2 3P6 3D2। যদি তুমি এইভাবে করো, এবার এবার তোমার কি হবে? ভুল হবে। কি হবে ভাইয়া? ভুল হবে। এই পর্যন্ত আমরা এটা করছি, এটা জাস্ট করছি এই কারণে তোমার ইলেকট্রন বিন্যাসটা জাস্ট ধরার জন্য যে কিভাবে করতে হবে। প্রথমে যতটুকু করাইছি 11 আর 17, এগুলা কি তুমি বুঝতে পারছো না? যদি এটা বুঝতে পারো, তুমি এটাও বুঝতে পারবা, তুমি টেনশন করো না। দেখো ক্যালসিয়াম কত বলছে ভাইয়া? 20 বলছে। 1S2 2S2 2P6 3S2 3P6 3D2, এইটাই তো সিরিয়াল অনুযায়ী যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে সেটা হবে না। এখানে এইটা না হয়ে এখানে আগে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে ভাইয়া? 4s অরবিটালে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া কেন 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কেন 3D অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে না?
এটাই স্যার আব্বাও বলছে। স্যার আব্বাও কি বলছে? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন কি করে? নিম্ন শক্তি স্তর অরবিটালে আগে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এখানে 3d অরবিটাল আর 4s অরবিটালের ভিতরে 3d অরবিটাল 4s এর থেকে বড়। এখন বলতে পারো ভাইয়া এটা কিভাবে বড় হইলো, একটু বের করে দেখান। বের করতেছি ভাইয়া, বের করার আগে তুমি জাস্ট এতটুকু ভাবো, কেন 3d বড় হইলো, কেন 4s ছোট হইলো? যদি সিরিয়াল অনুযায়ী যাইতে হয় তাহলে অবশ্যই 3d থেকে 4s ছোট বড় হওয়ার কথা, কিন্তু বাস্তবিক আকারে 4s এর থেকে 3d বড়, 4s অরবিটালটা ছোট। এবং এটা কেন নিম্ন শক্তি স্তরগুলোতে আগে প্রবেশ করে? কারণ উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তরের ভিতরে নিম্ন শক্তি স্তরগুলো বেশি স্থিতিশীল থাকে। এই বেশি স্থিতিশীলতা থাকার কারণে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরগুলোতে পূর্ণ করে তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। দেখো অরবিটালের শক্তির মান এটা কি দ্বারা নির্ণয় করা হয় ভাইয়া? n+l দ্বারা নির্ণয় করা হয়, যার n কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এল কি ভাইয়া? আমরা গত ক্লাসেই কিন্তু এগুলো পড়ছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন কি? আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এল কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই জায়গায় 3d অরবিটাল আর 4s অরবিটাল আছে। তোমাদের কাছে প্রশ্ন আসবে, বা তোমাদের এসএসসি তে বলো, বা তোমাদের ক্লাস টেস্ট বলো, প্রি টেস্ট বলো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, ক্লাস 19 এ যারাই আছো, তোমাদের এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতেই পারে, ইলেকট্রন কেন 3d অরবিটালে আগে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে? তখন তুমি কি করবা ভাইয়া? ইলেকট্রন 4s অরবিটালে আগে কেন প্রবেশ করলো, কেন 3d অরবিটালে প্রবেশ করলো না? এটা সূত্রটা কি? n+l। n+l দ্বারা কি বোঝায়? একটা অরবিটালের শক্তির মান বোঝায়, যার n কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং l কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এতটুকু তো তোমরা ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হও, এই জায়গায় 3 এর মানটা কি ভাইয়া? n এর মান, আর d টা কি আমার? l এর মান। তাহলে এই জায়গায় n+l যদি আমি করি, তাহলে দেখো তো কত আসে? 3 প্লাস b। আমরা টাইপ 2 ক্লাসে করছিলাম, l এর মান যদি 0 হয় সেটা s অরবিটাল, যদি 1 হয় তাহলে p অরবিটাল, 2 হইলে এই জায়গায় দেখা যাবে না, একটু এই সাইডে করি, দেখো যদি 0 হয় তাহলে s অরবিটাল, 1 হইলে p অরবিটাল, 2 হইলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। এই তো যদি এটা হয়, তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় আছে কি অরবিটাল? আমার d অরবিটাল না? তাহলে d এর মান কত? 2। তাহলে এই জায়গায় যদি 2 বসাই, 3 আর 2 কত আসে? 5 আসে। এবার 4s অরবিটাল যদি চিন্তা করি, 4 কি আমার? n এর মান, প্লাস l কত আমার? s। s কত ভাইয়া? 0। তাহলে 4 প্লাস 0 তাহলে কত হয়? 4। এবার বলো ভাইয়া কে বড় আর কে ছোট? 3d এর n+l এর মান, অর্থাৎ 3d অরবিটালের শক্তির মান পাইলাম 5, আর 4s অরবিটালের শক্তির মান পাইলাম 4। তাহলে বড় কোনটা? অবশ্যই 3d। এই কারণে 3d থেকে 4s অরবিটাল ছোট, তার শক্তি স্তরের মানও কম, এই কারণে সে বেশি স্থিতিশীল। তাই এই জায়গায় 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, 3d অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। এই জন্য আগে ইলেকট্রন 4s অরবিটালে প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করবে। বুঝতে পারছি ভাইয়া? যদি বুঝতে পারি তাহলে এবার এইটা গেল, এটা ক্যামেরা লাগবে না। এবার তোমাকে যদি আমি ক্যালসিয়াম, তোমাকে যদি আমি জিঙ্ক দেই, জিঙ্ক কত ভাইয়া? 30। তুমি জিঙ্ক করো, জিঙ্ক করলে কি হবে? তুমি প্রথমে কি করবা? 1s2 লিখবা, 2s2 লিখবা, 2p6 লিখবা, তারপর কি লিখবা? 3s2, তারপর লিখবা 3p6, তারপরে কি লিখবা? 4s2, তারপরে কি লিখবা? 3d, 6 4 10, 16, 18 2 20, আর 10 কত? 30। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি কিনা বলো? যদি বুঝতে পারো, যদি তোমরা বুঝতে পারো, তোমরা এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাসের প্রায় 90% তোমার হয়ে গেছে।
90% ইলেকট্রন বিন্যাস তোমরা কিন্তু এখন পারো। তাহলে আব্বাও-নীতি তোমরা বুঝতে পারছো। আব্বাও-নীতির ভিতরে যে একটু আগে বললাম যে শক্তি অনুযায়ী অর্থাৎ নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে তারপর উচ্চ শক্তি স্তরে যায়, সেটা কিভাবে যায় যদি এখন চিন্তা করো। প্রথমে ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করে, তারপরে ইলেকট্রন 2s অরবিটালে প্রবেশ করে, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d, 5p, এরপরে এই জায়গায় আছে 6s। এইভাবে কি করবে ইলেকট্রন একটা পর একটা প্রবেশ করবে। একটু খেয়াল করো, তাহলে 1s2 ওটা পরে যাই। তাহলে 1s এর থেকে বড় কে 2s, 2s এর থেকে বড় কে 2p, 2p এর থেকে বড় কে 3s, 3s এর থেকে বড় কে 4s, সরি 3s, 3p, 3s, 3p, তার থেকে বড় কে ভাইয়া 4s, তার থেকে বড় কে 4p, তার থেকে বড় কে 3s, 4s, তার থেকে বড় হয়েছিল 3d। এইভাবে একটা থেকে একটা বড় ক্রমান্বয়ে আসতেছে। এতটুকু বুঝতে পারছো? যদি এতটুকু বুঝতে পারো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, আলোর সমস্যা হইতে পারে, কারেন্ট চলে গেছে, একটু খেয়াল করো ভাইয়া। এটা যদি এরকমের হয়, আমি তোমাদের বললাম যে তোমাদের 90% ইলেকট্রন বিন্যাস শেষ, এরপরে তোমাদের লাস্টে কি বলবো, একটা কথা বলছিলাম যে লাস্টে তোমাদেরকে আমি একটা ছন্দ শিখাবো, যে ছন্দের মাধ্যমে তোমরা 118টা ইলেকট্রন বিন্যাসই কি করতে পারবা, করতে পারবা। এখন তুমি তো n+l দিয়ে অরবিটালের শক্তির মান বের করলে, একটা বড় একটা ছোট, যেটা বড় সেটাতে কি করে ইলেকট্রন আগে প্রবেশ করে, সরি যেটা ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর যেটা বড় সেটাতে ইলেকট্রন কি করে পরে প্রবেশ করে। তাহলে 3d অরবিটাল আর 4p অরবিটাল তো দুইটা সমান হবে। একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো ভাইয়া, 3d অরবিটাল আর 4p অরবিটাল, 3d অরবিটাল হলে n+l কত হবে, n হলো 3 আর l কত d, d মানে কত 2, তাহলে 3 আর 2 কত ভাইয়া 5। 4p তে কত হয় 4 প্লাস p এর মান কত, p এর মান কত ভাইয়া 1, তাহলে 4 আর 1 কত 5। বুঝতে পারছি? তাহলে যদি 4 আর 1 5 হয়, তাহলে 3d অরবিটাল আর 4p অরবিটাল একটু খেয়াল করো দুইটাই তো সমান। তাহলে দুইটা যদি সমান হয়, তোমার এবার প্রশ্ন আসতে পারে না যে এই 3d অরবিটাল এবং 4p অরবিটালের ভিতরে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে? তুমি এবার একটু খেয়াল করো, যদি শক্তির মান দুইটাই সমান হয়, শক্তির মান কি হয় ভাইয়া দুইটাই সমান হয়, শক্তির মান দুইটাই যদি সমান হয়, তাহলে যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট সেটাই ছোট, আর যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা বড় সেটাই কি বড়। তাহলে এখানে 3d আর 4p এর ভিতরে 3d আগে, তাই 3d ছোট, 4p বড়। এই জন্য 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে প্রবেশ করে 4p অরবিটালে যাবে। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি? যদি বুঝতে পারি, তোমাদের তো বললাম যে তোমাদের 90% ইলেকট্রন বিন্যাস শেষ। এবার তুমি খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, তোমাদের 6 নম্বর গ্রুপ আর তোমাদের 11 নম্বর গ্রুপ, এই দুইটা গ্রুপের ইলেকট্রন বিন্যাস ভিন্ন। এইটা বাদে 6 নম্বর গ্রুপ আর 11 নম্বর গ্রুপ, এই দুইটা গ্রুপের ইলেকট্রন বিন্যাস ভিন্ন। তো এটা ভিন্ন হইলে তুমি যদি কপারের ইলেকট্রন বিন্যাস আর যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ক্রোমিয়াম কত ভাইয়া 24 আর কপার কত 29, তাহলে এটা কিভাবে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এরপরে তুমি যদি এটা করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। এই তো 6 4 10 16 20 29। খেয়াল করো ভাইয়া, তুমি যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করো তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসটা ভুল হবে। কেন ভুল হবে? ওই যে তোমাকে বললাম যে গ্রুপ 6 নম্বরের মৌল আর 11 নম্বরের যে কটা মৌল আছে, এই প্রতিটা মৌলই কি
ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ তাদের ইলেকট্রন বিন্যাসটা সচরাচর যেভাবে করতেছো সেভাবে হবে না। এটাই যদি তুমি পারো তাহলে তোমার 100% ইলেকট্রন বিন্যাস শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দেখো এখানে কোন জায়গাটা দিয়ে সমস্যা হয়েছে, এই জায়গাটা দিয়ে সমস্যা হয়েছে। অর্থাৎ ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 4s অরবিটাল আর 3d অরবিটালের উপরে আছে কয়টা, 3d তে আছে 4টা আর s অরবিটালে আছে কয়টা, 2টা। তোমাদের বলছিলাম একদম ক্লাসের শুরুতে আমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টা ভাইয়া, 3টা। আব্বাউ নীতি, পলিবর্জন নীতি, হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি, পলিবর্জন নীতি এগুলাতে যেগুলো আছে ওগুলা তোমরা ইন্টারে গেলেই পাবা। জাস্ট অল্প একটু শুধু মনে রাখো যে এখানে 4s অরবিটালটা একটু খেয়াল করো, এই জায়গায় যে 4s অরবিটাল আছে 2টা আর 3d অরবিটাল আছে কয়টা, 4টা। তো 4s অরবিটালের ইলেকট্রন যেহেতু 2টা আছে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও কয়টা, 2টা। আবার d অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টা। 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10, এই তো। তাহলে এই জায়গায় কয়টা ইলেকট্রন গেল ভাইয়া, 2টা 3টা 4টা। এর ধারণ ক্ষমতা কয়টা, 10টা। s অরবিটালের ধারণ ক্ষমতা কয়টা, 2টা। একটু খেয়াল করো ভাইয়া, এইটার ধারণ ক্ষমতা যেহেতু 10টা, এর অর্ধেক কত, 5টা। আর এটার অর্ধেক কত, 1টা। অর্থাৎ যখনই সর্বশেষ শক্তি স্তরে 4s অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে আর 3d অরবিটালে 4টা ইলেকট্রন থাকবে, তখন অনায়াসেই 3d অরবিটালের 4টা ইলেকট্রন 5টা বানিয়ে ফেলবে। কেন বানিয়ে ফেলবে, যখন সর্বশেষ শক্তি স্তরে 3d অরবিটাল 5টা ইলেকট্রন বানাবে তখন ইলেকট্রন অর্ধ স্থিতিশীলতা অর্জন করবে। অর্থাৎ ইলেকট্রন যদি তার সর্বশেষ শক্তি স্তরের যে কয়টি ইলেকট্রন তার ধারণ ক্ষমতা থাকে সে কয়টি ইলেকট্রন যদি সে পূর্ণ করতে পারে, অথবা তার অর্ধেক ইলেকট্রন যদি সে পূর্ণ করতে পারে, তাহলে সে কি করতে পারে ভাইয়া, স্থিতিশীলতা অর্জন করতে পারে। একটু খেয়াল করো তাহলে তোমাদের শেষে d অরবিটালে ইলেকট্রন আছে 4টা, যদি এখানে একটা ইলেকট্রন নিতে পারে তাহলে তার ইলেকট্রন হবে 5টা। অর্থাৎ তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টা, সে নিতে পারতেছে 5টা। তার নিতে যদি 5টা পারে তাহলে সে অর্ধেক তার ইলেকট্রনের সংখ্যা পূর্ণ করলো, অর্থাৎ সে অর্ধ স্থিতিশীলতা অর্জন করলো। এই অর্ধ স্থিতিশীলতা অর্জন করার কারণে যখনই 3d অরবিটালে 4টা ইলেকট্রন থাকবে তখন 3d অরবিটাল 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে যাবে, নিয়ে গিয়ে 3d অরবিটালে বসে যাবে। অর্থাৎ 3d5 4s1 হবে। এখন 4s1 এ ইলেকট্রন, 4s যে অরবিটাল সেটাতে ইলেকট্রন আছে কয়টা, 2টা। সে যদি একটা ইলেকট্রন দেয় তাহলে তো সে ভ্যানিশ হয়ে যাইতেছে না। অর্থাৎ তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, সে একটা দিলে তারপরে তার কাছে ইলেকট্রন থাকবে কয়টা, একটা, যেটা সে অর্ধ স্থিতিশীলতা অর্জন করছে। অর্থাৎ ক্রোমিয়ামে যে 24টা ইলেকট্রন আছে, 24টা ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে 4s1 3d5 হয়েছে, যার দ্বারা 4s অরবিটালটাও অর্ধ স্থিতিশীলতা অর্জন করলো, 3d অরবিটালটাও কি করলো, অর্ধ স্থিতিশীলতা অর্জন করলো। এরপরে কপারের দিকে তাকাও, কপারে কি আছে ভাইয়া, 4s2 3d 9। তাহলে এখানে আর জাস্ট একটা ইলেকট্রন যদি হয় তাহলে সে কি করবে, পূর্ণ স্থিতিশীলতা অর্জন করবে না। 1 2 3 4 5 6 7 8 9টা। জাস্ট দেখো ভাইয়া, যদি আর মাত্র একটা পায় তাহলে সে কি করবে, পূর্ণ স্থিতিশীলতা অর্জন করবে। আবার ইনি যদি একটা দেয় তাহলে সেও কি থাকবে, অর্ধ স্থিতিশীলতা থাকবে না, সে কি এরকম যে ভ্যানিশ হয়ে যাবে। তো তখন কি হবে, ওই 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন দিবে আর 3d অরবিটাল একটা ইলেকট্রন নিয়ে 3d10 হয়ে যাবে। এই হলো তোমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ তোমাদের ইলেকট্রন বিন্যাস একদম সম্পূর্ণ শেষ। এবার আসো, তোমাকে যদি আমি বলি যে 118টা ইলেকট্রন বিন্যাস তুমি আমারে কইরা দাও, তাহলে তুমি আমারে কিভাবে করে দিবা, বলো। 118টা ইলেকট্রন বিন্যাস তোমাকে যদি বলি যে 118 নম্বর যে মৌলটা আছে সেটা ইলেকট্রন বিন্যাস তুমি আমার করে দেখো, তুমি কি পারবা? একটু হইলেও তুমি আউলে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে, একটা ছন্দ শিখতে হবে। সে ছন্দটা কি, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছো, তোমার গার্লফ্রেন্ড মনে করো কি করলো,
পার্কে গিয়ে রাগ করলো, তখন তুমি তোমার গার্লফ্রেন্ডে বলতেছো, শোনো 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 প্রিয়া শোনো। তোমার গার্লফ্রেন্ডের নাম মনে করো প্রিয়া, বা তুমি আদর করে ডাকতেছো কি প্রিয়া। তাহলে শোনো শোনো প্রিয়া শোনো, তুমি আরো একবার বলবা প্রিয়া শোনো। তুমি যেগুলাই বলবা প্রত্যেকটাই দুইবার দুইবার বলবা। তাহলে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। তারপরে তোমার প্রিয়া তো শুনলো না, তুমি এবার বললা দাঁড়াও প্রিয়া শোনো। প্রিয়া তো কোনোভাবেই দাঁড়ায় না, তখন তুমি আবার বলবা দাঁড়াও প্রিয়া শোনো। কি বলবা? দাঁড়াও প্রিয়া শোনো। এবার তুমি লাস্ট ওয়ার্নিং দিবা। এবার তুমি কি বলবা? ফিরে দাঁড়াও প্রিয়া শোনো। ফিরে দাঁড়াও প্রিয়া শোনো। তাহলে জিনিসটা কিভাবে হইলো ভাইয়া, কি দাঁড়াইলো? তুমি কিভাবে করবা? তুমি তো মনে করো একদম একদম প্রথম থেকে এতক্ষণ যতক্ষণ ক্লাস করাইছি তুমি মনে করো কিচ্ছু পারো না, তুমি জাস্ট এই ছন্দটা পারো, তাহলে তুমি 118টা ইলেকট্রন বিন্যাস একদম অনায়াসে নির্ভুল ভাবে করতে পারবা। দেখো কি বলছে, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দাঁড়াও প্রিয়া শোনো, দাঁড়াও প্রিয়া শোনো, ফিরে দাঁড়াও প্রিয়া শোনো, ফিরে দাঁড়াও প্রিয়া শোনো। শোনো শোনো, শোনো মানে এস, শোনো মানে এস, প্রিয়া মানে পি, শোনো এস, প্রিয়া শোনো, দাঁড়াও প্রিয়া শোনো, দাঁড়াও প্রিয়া শোনো, ফিরে দাঁড়াও প্রিয়া শোনো, ফিরে দাঁড়াও প্রিয়া শোনো। এই তো, কঠিন কিছু? খুব কঠিন হয়ে গেছে? এবার দেখ, আমরা এবার নাম্বারিং করব। কি করব ভাইয়া? নাম্বারিং করব। আমাদের এস অরবিটাল কি প্রথমে না, তাই সে কি 1, পি সিরিয়াল নম্বর 2 এ, ডি এর সিরিয়াল নম্বর কত 3, এফ এর সিরিয়াল নম্বর কত 4। তাহলে ওই অনুযায়ী এস কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। তাহলে 1s 2s, এস আর কোথায় আছে? যেই জায়গায় এস থাকবে সেই জায়গায় এস এর ক্রমিক নম্বর সাজাও, অর্থাৎ সিরিয়াল করো 4s 5s 6s 7s 8s। বুঝতে পারছো? যদিও এটা লাগবে না, এতটুকু লাগবে না। আমরা কিসের জন্য করছি? আমাদের ছন্দ মেলানোর জন্য করছি। এরপরে ভাইয়া পি অরবিটালে কয়টা সিরিয়াল কত? 2। তাহলে পি কই? তাহলে 2 দিয়ে শুরু, পি নাকি 2 3 4 5 6 7। এরপরে কি আছে ভাইয়া? এরপরে আছে ডি অরবিটাল নাকি? ডি অরবিটাল কত দিয়ে শুরু হয়েছে? 3 দিয়ে শুরু হয়েছে। তাহলে 3 5 6। এরপরে 4 দিয়ে শুরু, এফ অরবিটাল কই? এই 4 এই 5। এই তো। এবার চলো তুমি 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা। আমরা 118টা মৌলেরই কি করব ভাইয়া? ইলেকট্রন বিন্যাস করব। দেখো ভাইয়া 118 নম্বর গ্রুপের মৌলটার নাম কি? 118 নম্বর মৌলটার নাম হইছে হলো ওগানেশন, যার মৌলের সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? 118। এবার দেখো, এবার তুমি করো, তুমি এই ছন্দটার সাথে যেভাবে দেওয়া আছে জাস্ট ওইভাবে সিরিয়াল দিয়ে লিখবা। তোমার লাগবে কত? 118টা। এস অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। 2 দিয়ে কত? 4, 6 4 কত? 10, 10 2 12, 12 আর 6 কত? 18, 20 30 36 38 48 50 56 66 76 76 80 86 88
98 8 9 10 11 12 12 আর 6 কত 18 শেষ। বললাম প্রথমেই লেখা দিয়েছিলাম যে এটা কি করা লাগবে না, লাগবে না। এবার সব যোগ করো, দেখো 118টাই হয়। তাহলে তুমি কিভাবে লিখবা? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2 4f14 5d10 6p6 7s2 5f14 6d10 7p6। এই তো তোমার ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এখন তোমার কাছে যত কঠিন ইলেকট্রন বিন্যাসে আসুক, অর্থাৎ 100 হোক 120 118 হোক 110 হোক 80 হোক 70 হোক, বড় বড় ইলেকট্রন বিন্যাস আশা করি তুমি এটা দিয়ে ইনশাআল্লাহ করতে পারবা, এবং এটা দিয়ে তুমি যদি করো তাহলে একদম নির্ভুল হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্লাস এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা সবাই ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে প্লিজ ভিডিওটা আবার প্রথম থেকে দেখবা, একটু টাইমে জেনে দেখবা, যেন তুমি ইলেকট্রন বিন্যাসে একদম সুন্দরভাবে এটা বুঝতে পারো, এবং এটা যেন তুমি তোমার পরীক্ষায় যদি আসে তখন যেন তুমি সুন্দরভাবে উত্তর করতে পারো। যদি তোমাদের এরপরে কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের কমেন্টে জানাও। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ টাইপ 4 এর গাণিতিক সমস্যা যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।